welcome to ABC English classes once again. This is Angana here. Today we are going to study Sonnet 18 by William Shakespeare, which is called Shall I Compare Thee to a Summer's Day? আজকে আমরা উইলিয়াম শেক্সপিয়ারের লেখা সনেট নাম্বার 18 পড়ব, যেটার নাম হলো Shall I Compare Thee to a Summer's Day? তাহলে চলো আমরা উইলিয়াম শেক্সপিয়ারের ব্যাপারে কিছু পড়ে নিই। Look at the screen. The Bard of Avon, as William Shakespeare came to be called, was born in 1564 in Stratford upon Avon. তাহলে বার্ড অফ অ্যাভন, বার্ড মানে জানো? বার্ড মানে হলো কবি, কবিকে বলা হয় বার্ড। যেহেতু উনি অ্যাভনে স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভনে জন্মেছিলেন, এই জন্য ওনাকে দ্য বার্ড অফ অ্যাভন বলে ডাকা হতো। হি ওয়াজ বর্ন ইন 1564-এ উনি জন্মেছিলেন। হি ওয়াজ আ ফেমাস ইংলিশ পোয়েট, উনি একজন খুব বিখ্যাত ইংলিশ পোয়েট ছিলেন। ড্রামাটিস্ট, উনি নাট্যকার ছিলেন। অ্যান্ড অ্যাক্টর, উনি একজন অভিনেতাও ছিলেন। অফ দ্য 16th সেঞ্চুরির উনি একজন খুব বিখ্যাত ইংলিশ পোয়েট, ড্রামাটিস্ট এবং অ্যাক্টর ছিলেন। হি রোট সনেটস, ট্র্যাজেডিজ, কমেডিজ অ্যান্ড হিস্টোরিক্যাল প্লেস। তাহলে উনি সনেট লিখেছেন, ট্র্যাজেডিজ লিখেছেন, কমেডিজ লিখেছেন এবং হিস্টোরিক্যাল প্লেসও উনি লিখেছেন। Some of the famous plays written by him are Macbeth, Hamlet, Romeo and Juliet, Midsummer Night's Dream, As You Like It, The Merchant of Venice and others. তাহলে ওনার প্রচুর বিখ্যাত নাটক আছে, তার মধ্যে কিছু উল্লেখযোগ্য হলো এইগুলো, যেগুলোর নাম আমি পড়লাম: ম্যাকবেথ, হ্যামলেট, রোমিও অ্যান্ড জুলিয়েট, মিডসামার নাইটস ড্রিম, অ্যাজ ইউ লাইক ইট অ্যান্ড দ্য মার্চেন্ট অফ ভেনিস। হি ডাইড ইন দ্য ইয়ার 1616-এ উনি মারা যান। চলো এবার আমরা ওনার সনেটের ব্যাপারে কিছু পড়ে নিই। শেক্সপিয়ার রোট 154 সনেটস। তাহলে শেক্সপিয়ারের টোটাল নাম্বার অফ সনেটস কটা? 154টা। The first 126 sonnets are addressed to the fair youth, while the rest are addressed to the dark lady. তাহলে 1 থেকে 126 অবধি সনেট ওনার লেখা একজন ফেয়ার ইউথ, কোনো একজন মেল পারসন মানে কোনো একজন পুরুষের উদ্দেশ্যে লেখা, এবং বাকিগুলো 127 থেকে 154 অবধি বাকিগুলো লেখা দ্য ডার্ক লেডির উদ্দেশ্যে। দে আর সেন্সিটিভ মিউজিংস অন টাইম অ্যান্ড লাইফ। তাহলে এই সনেটগুলো মেনলি সময় এবং জীবনের উপরে লেখা, ফিলোসফাইজ করা অন ট্রানজিয়েন্স অ্যান্ড পারমানেন্স, ক্ষণস্থায়ী এবং চিরস্থায়ী বস্তু বা জীবন, এই ব্যাপারে কিছু থিমস আছে। আর বিউটি অ্যান্ড আর্ট অ্যান্ড ফ্রেন্ডশিপ অ্যান্ড লাভ, এই থিমের উপরে, এইসব থিমের উপরে বেস করে ওনার সনেটসগুলো লেখা। The central theme of most of the poems is the challenge that time presents to physical beauty and how love and poetry can triumph over both. তাহলে এই সনেটগুলোর সেন্ট্রাল থিম মানে প্রধান থিম, যেটা ম্যাক্সিমাম সনেটসে আমরা দেখতে পাই, সেটা হলো যে টাইম ফিজিক্যাল বিউটিকে কিভাবে চ্যালেঞ্জ করে আর কিভাবে লাভ এবং পোয়েট্রি এই টাইম এবং ফিজিক্যাল বিউটি দুটোকেই ট্রান্সেন্ড করতে পারে বা দুটোরই ওপর দিয়ে যেতে পারে, বা এগুলোই চিরস্থায়ী, আর টাইম আর ফিজিক্যাল বিউটিটা হলো ক্ষণস্থায়ী। তাহলে এই সেন্ট্রাল থিমের উপরে ওনার ম্যাক্সিমাম সনেটস বেস করে লেখা। এরপরে চলো আমরা কবিতাটা একবার রিডিং করে নিই। Let us read the poem together. এই সনেটটা হলো সনেট সিকোয়েন্সের নাম্বার 18 নম্বর সনেট। এর নাম হলো Shall I Compare Thee to a Summer's Day? চলো পড়ে নিই কবিতাটা। Look at the screen. Shall I compare thee to a summer's day? Thou art more lovely and more temperate. Rough winds do shake the darling buds of May, and summer's leaves
hath all too short a date. Sometime too hot the eye of heaven shines, and often is his gold complexion dimmed, and every fair from fair sometime declines, by chance or nature's changing course untrimmed. But thy eternal summer shall not fade, nor lose possession of that fair thou owest, nor shall death brag thou wanderest in his shade, when in eternal lines to time thou growest. So long as men can breathe or eyes can see, so long lives this, and this gives life to thee. তাহলে আমরা কবিতাটা পড়ে নিলাম। এবারে চলে এসো প্রথমেই কবিতাটার স্ট্রাকচারের ব্যাপারে চলো আমরা কিছু জেনে নিই। কবিতাটা কীরকম স্ট্রাকচারে লেখা। Structure of the sonnet. Sonnet 18 is a typical Shakespearean sonnet having 14 lines of iambic pentameter. এই সনেট হচ্ছে একটি বিশেষ ধরনের কবিতা যেটা 14 লাইনের হয়, তোমরা জানো সেটা সবাই। এই কবিতাটা আয়াম্বিক পেন্টামিটারে লেখা। আয়াম্বিক পেন্টামিটার হচ্ছে এক ধরনের মিটার যেটার সাহায্যে আমরা কবিতা ভাগ করে আমরা যে মিটারটা পাই। এই কবিতাটা মিটারে ভাগ করে আমরা যে মিটারটা পাই সেটা হলো আয়াম্বিক পেন্টামিটার। সেটা কি আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দেব। 3 quatrains। আচ্ছা, তাহলে সনেটটার 14টা লাইন কিভাবে ভাগ করা দেখো। 3 quatrains আছে 14টা লাইনের মধ্যে, তাহলে 4 lines make 1 quatrain। একটা কোয়ার্টেন হয় 4 লাইনে, তাহলে এরকম 4টে করে লাইন নিয়ে 3টে কোয়ার্টেন আছে, followed by a couplet। তাহলে এই যে 4 করে 3 বার আছে, তারপর লাস্টে 2টো লাইন আছে, মানে এক জোড়া লাইন যেটাকে বলে কাপলেট। তাহলে 2 lines মেক আ কাপলেট। তাহলে 3টে কোয়ার্টেন আছে আর একটা কাপলেট আছে সনেটটাতে। ইট অলসো হ্যাজ দ্য ক্যারেক্টারিস্টিক রাইম স্কিম। এই সনেটটার রাইম স্কিমটাও খুব ক্যারেক্টারিস্টিক একটা রাইম স্কিম, যেটা শেক্সপিয়ারের ম্যাক্সিমাম সনেটসে আমরা পাই। সেটা হলো AB CD CD EF EF GG। যেমন ধরো, এটার মানে হলো, ধরো AB আমরা কিভাবে রাইম স্কিম করি, আমরা কোনো সেন্টেন্সের লাস্ট ওয়ার্ডটা দেখি, কোনো পোয়েমের লাস্ট ওয়ার্ডটা দেখি এবং সেই ওয়ার্ডটা নেক্সট কোনো লাইনের লাস্ট ওয়ার্ডের সাথে মিলছে কিনা সেভাবে আমরা অ্যালফাবেটগুলোকে লিখি। যেমন ধরো, ফার্স্ট লাইনের লাস্ট ওয়ার্ডটা হলো ডে, তারপরের লাইনের লাস্ট ওয়ার্ডটা হলো টেম্পারেট, তাই মিলছে না। থার্ড লাইনের লাস্ট ওয়ার্ডটা হলো মে, তাহলে প্রথম লাস্ট ওয়ার্ডটা যদি ডে হয় তাহলে সেটা থার্ড লাইনের সাথে মিলছে, দ্যাট ইজ মে। তাহলে এ, তারপরেরটা মিলছে না তাই বি, তারপরেরটা আবার ফার্স্ট লাইনের সাথে মিলছে তাই এ, তারপরে টেম্পারেটের সাথে দেখো সেকেন্ড লাইনের সাথে ফোর্থ লাইন মিলছে, তাহলে এ বি, তারপরে এ, তারপরে আবার বি। তাহলে ডে এর সাথে মে মিলছে আর টেম্পারেটের সাথে ডেট মিলছে। এরকমভাবেই দেখবে বাকি স্টানজাগুলোতেও ঠিক এরকমভাবেই রাইম স্কিমটা করা আছে, শুধু লাস্টের কাপলেট দুটো রাইমিং, যেটা হলো GG। তাহলে AB CD CD EF EF GG। আচ্ছা, the sonnet contains a volta or shift in the poem's subject matter in the beginning of the third stanza। তাহলে থার্ড কোয়ার্টেন, তাহলে কবিতাটার 3 নম্বর কোয়ার্টেনের শুরু থেকে আমরা একটা ভোল্টা হচ্ছে, কবিতাটা একটা সাবজেক্ট ম্যাটার নিয়ে এগোচ্ছিল, সেটা থেকে হঠাৎ সাবজেক্ট ম্যাটারটা শিফট হয়ে যায়, সেটাকে বলে ভোল্টা। তাহলে থার্ড কোয়ার্টেন মানে 3 নম্বর কোয়ার্টেনের শুরু থেকে আমরা সাবজেক্ট ম্যাটারে শিফট দেখতে পাই। এরপরে দেখো আয়াম্বিক পেন্টামিটার কাকে বলে, আমি ছোট্ট করে তোমাদের জন্য একটু বোঝানোর চেষ্টা করেছি। Iambic pentameter is a line of verse with 5 metrical feet। দেখো, each consisting of one short or unstressed syllable followed by a long or stressed syllable। syllable কি আগে প্রথমে সেটা বুঝে নাও। দেখো, ধরো একটা ওয়ার্ড আছে কার্পেন্টার, ওকে, ধরো একটা ওয়ার্ড আছে কার্পেন্টার। এই ওয়ার্ডটাকে আমরা উচ্চারণ অনুযায়ী 3টে সিলেবেলে ভাঙতে পারি। যেমন
কার্পেন্টার। তাহলে এই ওয়ার্ডটায় কটা সিলেবল আছে? 3 সিলেবলস আছে। ধরো বিকজ, এই ওয়ার্ডটায় কটা সিলেবল আছে? 2টো সিলেবল আছে, দেখো বি আর কজ। তাহলে দিস ওয়ার্ড হ্যাজ 2 syllables। কিন্তু ধরো আমি একটা ওয়ার্ড লিখলাম 10, এই ওয়ার্ডটায় কটা সিলেবল আছে বলো তো? এই ওয়ার্ডটায় একটাই সিলেবল আছে, কারণ এই ওয়ার্ডটা কোনো উচ্চারণ করার সময় আমরা এটা কোনো ভাবে ভাঙতে পারি না, তাই জন্য এটাতে একটাই সিলেবল আছে, 1 syllable। তাহলে তোমরা বুঝতে পারলে সিলেবল কাকে বলে। তাহলে আমরা যদি একটা লাইনের সবগুলো ওয়ার্ডকে সিলেবেলে ভেঙে নিই, ভেঙে তারপর সেটাকে আমরা মিটারে ভাগ করে নিই বা ফিটে ভাগ করে নিই। এই এক একটা দেখো, তোমরা একটু ছবিটা দেখে নাও আরেকবার। দেখো আমরা একটা এক্সাম্পল লিখেছি, এই কবিতাটা লাস্ট 2টো লাইন আমরা লিখেছি। So long as men can breathe or eyes can see, so long lives this and this gives life to thee। তাহলে দেখো আমি কবিতাটা একটা ছন্দে পড়ছি, তো এই ছন্দটা আমরা যেরমভাবে ছন্দে কবিতাটা পড়ি ঠিক সেরমভাবে আমি ছোট ছোট ফুটে আমি ভেঙে নিয়েছি গোটা সেন্টেন্সটাকে। দেখো সো লং বলে আমি একটা দাঁড়িয়ে দিয়েছি, দ্যাট ইজ 1 ফুট। তাহলে টোটাল দেখো তো একটা লাইনে কটা ফুট আছে? সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ অর আইস ক্যান সি। তাহলে টোটাল দেখো গোটা লাইনটাতে 5টা ফিট আছে। অলরাইট, ফুটের প্লুরাল হচ্ছে ফিট। তাহলে টোটাল লাইনটাতে 5টা ফিট আছে, তাই জন্য এটা হলো পেন্টামিটার। 5টা মানে পেন্টা। তাহলে টোটাল লাইনে কটা ফিট আছে? 5টা। তো সেই জন্য এটাকে আমরা বলছি পেন্টামিটার। এবার তাহলে আয়াম্বিক কি? এই যে আমরা সিলেবেলে ভেঙে নিয়েছি পুরো সেন্টেন্সটাকে, এই সিলেবেলগুলোকে দেখো আমি ওপরে প্রথমে একটা ইউ এর মতো একটা সাইন দিয়েছি, এটাকে বলে আনস্ট্রেসড সাইন, আর একটা ড্যাশ দিয়েছি, এটাকে বলে স্ট্রেসড সাইন। তাহলে দেখো আনস্ট্রেসড আর স্ট্রেসডটা কি? যখন আমরা কবিতাটা পড়ি তখন আমরা যেই ওয়ার্ডটার উপর জোর দিই সেটা হলো স্ট্রেসড সিলেবল, যেটার উপর জোর পড়ে না পড়ার সময় সেটা হলো আনস্ট্রেসড সিলেবল। তাহলে চলো আমরা এই সিলেবল অনুযায়ী এই লাইন দুটো পড়ার চেষ্টা করি। সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ or eyes can see, so long lives this and this gives life to thee। তাহলে দেখলে যেগুলোতে স্ট্রেস করা আছে সেগুলো হলো তোমার সেকেন্ড ওয়ার্ডগুলো। তাহলে প্রথম সিলেবলটা যদি আনস্ট্রেসড থাকে আর পরেরটা যদি স্ট্রেসড থাকে একটা ফুটে, তাহলে সেটাকে বলে আয়াম্বিক। তোমাদের এটুকু জানাই যথেষ্ট। এছাড়া আরও অনেক ধরনের ফুট হয়, যেমন ধরো তোমরা যদি জিজ্ঞাসা করো ম্যাম প্রথমটা যদি স্ট্রেসড হতো আর তারপরেরটা যদি আনস্ট্রেসড হতো তাহলে এটা কি ফুট বলতো? আমরা এটাকে কি বলতাম? তখন আমরা এটাকে বলতাম ট্রোকেইক। ঠিক আছে, তো তোমরা বড় হলে আরও এরকম শিখবে। তো এটা খুব কমন একটা মিটার, যেটা হচ্ছে আয়াম্বিক পেন্টামিটার। এটা প্রচুর পোয়েমে, প্রচুর সনেটে আমরা ইংলিশ সনেটে দেখতে পাই আয়াম্বিক পেন্টামিটার। তাই জন্য এইটা আমি সহজে তোমাদেরকে একটু বুঝিয়ে দিলাম যে আয়াম্বিক মানে হলো প্রথম সিলেবলটা আনস্ট্রেসড, তারপরে সিলেবলটা স্ট্রেসড, আর পেন্টামিটার মানে হলো টোটাল যতগুলো ফিট আছে সেটা কাউন্ট করলে দেখবে 5টা ফিট টোটাল আমাদের এই সেন্টেন্সটার মধ্যে আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে আয়াম্বিক পেন্টামিটার কি। তাহলে পুরো পোয়েমটাতে তোমরা এরকম আয়াম্বিক পেন্টামিটারের লাইনস পাবে। হয়তো কোনো এক্সেপশনস থাকতে পারে, কোনো লাইনের কোনো ফুটে হয়তো দেখলে যে কোনটা প্রথমটা স্ট্রেস তারপরটা আনস্ট্রেসড হচ্ছে বলওয়ালার সময়, এরকম থাকে এক্সেপশনস, কিন্তু ম্যাক্সিমামটাই একটা পোয়েমের ম্যাক্সিমামটাই দেখবে এই সনেটটা আয়াম্বিক পেন্টামিটার, এই মিটারটাই আমরা পাচ্ছি। ওকে, তাহলে দেখো আমরা পোয়েমের স্ট্রাকচারের ব্যাপারে একটু পড়ে নিলাম। চলো এবার আমরা মেন কবিতাতে চলে আসি। শেক্সপিয়ারের সনেট নাম্বার 18 হলো সব থেকে বিখ্যাত সনেটের মধ্যে একটা। কেন এটা বিখ্যাত সেটা আমরা সনেটটা পড়লেই বুঝতে পারবো, কারণ এই সনেটটা ভীষণ সুন্দর একটা সনেট।
আমরা প্রথমেই বলেছি যে একজন ইউথকে নিয়ে এই পোয়েমটা, এই সনেটটা লেখা, মানে 1 থেকে 126 নাম্বার সনেট হচ্ছে একজন ইউথকে নিয়ে, একজন ফেয়ার ইউথকে নিয়ে লেখা। চলো, এটা একটা খুব সুন্দর লিরিক্যাল পোয়েম, চলো আমরা পোয়েমটা পড়ি। Look at the first line. Shall I compare thee to a summer's day? বলছে, আমি কি তোমাকে একটা সামারের দিনের সাথে তুলনা করতে পারি? হঠাৎ সামারের দিন কেন? সামারের দিন কারণ ওয়েস্টার্ন কান্ট্রিজে the summer season is a very warm and welcoming season. ওয়েস্টার্ন বিদেশে এই গরমকালটাকে, গ্রীষ্মকালটাকে ওরা ভীষণ মানে ওরা সারা বছর ওয়েট করে থাকে কখন গরমকাল আসবে, কখন ওরা একটু সূর্যের মুখ দেখতে পাবে। তার কারণ হচ্ছে দিনের ম্যাক্সিমাম, বছরের ম্যাক্সিমাম সময়টাই কিন্তু ওদের দেশে বরফ। ওকে, তাহলে ওরা একটুখানি সূর্যের মুখ, দেখো আমাদের দেশে যখন বর্ষাকাল থাকে, আমার ধরো 2 দিন 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, আমরা তখন ভাবি না বাবারে কবে সূর্য উঠবে। তাই জন্য ওদের দেশে যেহেতু সারা বছর বরফ পড়ে, ওদের জন্য গরমকালটা a summer's day or the summer season is a very welcoming season. তাই জন্য কাউকে, আমার খুব ভালোবাসার কাউকে যদি আমি সামারের দিনের সাথে তুলনা করি, তার মানে আমি খুব সুন্দর, খুব ভালো একটা, খুব বিউটিফুল কিছু একটার সাথে তার তুলনা করার চেষ্টা করছি। ওকে, সো দ্য poet in the first line is trying to compare his beloved or the person he's addressing the sonnet to a beautiful summer's day. তাহলে খুব সুন্দর একটা বিউটিফুল গরমের দিনের সাথে, একটা ওয়ার্ম ওয়েলকামিং একটা দিনের সাথে তার তুলনা করছেন। কবি বলছে, আমি কি তোমাকে একটা সামার ডের সাথে তুলনা করতে পারি? পরের সেন্টেন্সটা দেখো, খুব অদ্ভুত। বলছে, thou art more lovely and more temperate. দেখো, নেচার বা প্রকৃতি ইজ কনসিডার টু বি আ পারফেক্ট থিং। প্রকৃতি একদম পারফেক্ট একটা এন্টিটি, তাই তো, যে যাকে ভগবান ঈশ্বর, আমরা মানি ঈশ্বর নিজের হাতে তৈরি করেছেন একদম পারফেক্টলি, with beautiful colors and beautiful animals, beautiful birds, flowers, trees. প্রকৃতি একটা পারফেক্ট জিনিস, খুব সুন্দর একটা জিনিস, তাই তো। তা প্রথমে কবি যখন, এরকম আমরা অনেককেই দেখতে পাই, অনেক কবিকে যে তার বিলাভেডকে বা তার ভালোবাসার মানুষকে তারা প্রকৃতির কোনো একটা রং, কোনো একটা রোজি চিক্স বা বিউটিফুল বাটারফ্লাইয়ের কালারের সাথে তুলনা করছে, এরকম অনেক প্রাকৃতিক জিনিসের সাথে তুলনা করছে, এরকম আমরা বহু কবিতায়, বহু লেখায় দেখতে পাই। কিন্তু এই কবিতাটা কেন অন্যরকম? দেখো, নেক্সট লাইনে কবি বলছেন, thou art more lovely and more temperate. না না, সামারের ডের সাথে তোমাকে কেন তুলনা করব? তুমি তো সামারের ডের থেকেও বেশি সুন্দর, তুমি তো সামারের ডের থেকেও বেশি মাইল্ড, বেশি সুন্দর, বেশি টেম্পারেট। হ্যাঁ, তাহলে টেম্পারেট মানে হচ্ছে এখানে ক্যারেক্টারাইজড বাই মাইল্ড টেম্পারেচারস। তাহলে টেম্পারেট, টেম্পারেট মানে মৃদু, মানে যেটা আমাদের চোখে লাগে না, যেটা আমাদের গায়ে লাগলে কষ্ট হয় না। যেমন ধরো প্রচণ্ড গরমের দিন, আমাদের গায়ে প্রচণ্ড গরম রোদ লাগলে আমাদের কষ্ট হয়, তো পোয়েট তার বিলাভেডকে বলছে যে না, সামারের দিনের মধ্যেও খুঁত আছে, কিন্তু তুমি সামারের দিনের থেকেও বেশি টেম্পারেট। রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বাডস অফ মে। বলছে যে রাফ উইন্ডস মানে মাঝে মাঝে মে মাসে বা গরমের সময় খুব মানে হাওয়া দেয়, খুব ঝোড়ো হাওয়া দেয়। রাফ উইন্ডস মানে হচ্ছে ঝোড়ো হাওয়া দেয়। সেই ঝোড়ো হাওয়ার সময় যে মে মাসের যে ডার্লিং বার্ডস, যে ছোট ছোট কুঁড়িগুলো গাছে ফুটে থাকে, সেগুলোকেও তারা ঝড়ে নড়িয়ে দিয়ে বা ঝরিয়ে দিয়ে চলে যায়। তাহলে দেখো, সামার ডের মধ্যে কবি খুঁত খুঁজে পাচ্ছে। ওকে, তাহলে রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বাডস অফ মে। মে মানে গ্রীষ্মের যে খুব সুন্দর ফুল, তার যে কুঁড়ি, সেই কুঁড়িকে ঝরিয়ে দিয়ে চলে যায় মে মাসের রাফ উইন্ডস বা ঝোড়ো হাওয়া। অ্যান্ড সামার্স লিশ হ্যাড অল টু শর্ট আ ডে। বলছে সামারের যে টাইম স্প্যানটা, যেই সময়টুকু আমরা সামার সিজন পাই, সেই সময়টুকুও খুব শর্ট একটা সময়।
মানে সেটা পার্মানেন্ট নয়। Look at the next portion. Sometime too hot the eye of heaven shines. মাঝে মাঝে সূর্যের আলো ভীষণ তীক্ষ্ণ হয়ে যায়, সূর্যের রশ্মি ভীষণ জোরালো হয়ে যায়, তখন আমাদের ভীষণ কষ্ট হয়। It is not at all soothing, it is not at all beautiful or lovely. তারপরেরটা দেখো, and often is his cold complexion dimmed. তার যে সুন্দর সোনালি রংটা মাঝে মাঝে কিন্তু মেঘে ঢাকা পড়ে যায়, মাঝে মাঝে কিন্তু ডিমড হয়ে যায়, ফেডেড হয়ে যায়। তাহলে বলছে যে সানের যে বিউটিটা বা সামারের দিনের সামার্স ডের যে বিউটিটা সেটাও কিন্তু পার্মানেন্ট নয়, সেটাও কিন্তু টেম্পোরারি। সেটা মাঝে মাঝে আমাদের কষ্ট দেয়, মাঝে মাঝে ঢাকা পড়ে যায়, তার গোল্ডেন কালার আমরা দেখতেই পাই না। ওকে, অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স। প্রত্যেকটা সুন্দর জিনিস, এনিথিং হুইচ ইজ বিউটিফুল, সেটা কখনোই পার্মানেন্ট নয়। দ্যাট ইজ নট পার্মানেন্ট, সেটা কখনোই পার্মানেন্ট নয়। সেটা কিছুদিন পর, কিছু একটা টাইম স্প্যানের পরে সেটা ডিজেনারেট করতে শুরু করে দেয়, সেটা নষ্ট হতে শুরু করে দেয়, সেটা কমতে শুরু করে দেয়। পৃথিবীতে যাই সুন্দর সেটাই একটা সময়, গাছ মরে যায়, পশু পাখি মরে যায়, মানুষ মরে যায়। তাহলে নেচারও ডিজেনারেট করে। নেচারকে যদি আমরা ফেয়ার বলি তাহলে সেই ফেয়ারও ডিক্লাইন করে। আবার মানুষ, অ্যানিমালস, বার্ডস আর যা কিছু আছে সমস্ত কিছুই কিন্তু টাইমের হাতের পুতুল। টাইম কিন্তু একটা সময় এসে টাইম জিতে যায়, টাইম কিন্তু তাদেরকে হারিয়ে দিয়ে, টাইম তাদেরকে ডিজেনারেট করে দিয়ে, নষ্ট করে দিয়ে চলে যায়। বাই চান্স, কীভাবে ডিক্লাইন করে? বাই চান্স অর নেচারস চেঞ্জিং কোর্স আনট্রিমড। ধরো একজন মানুষ, সে অ্যাক্সিডেন্টে মারা যেতে পারে, বা সে কী বাই চান্স মারা যেতে পারে, বা ধরো নেচারের যে কোর্স, আমি আস্তে আস্তে বড় হলাম, তারপরে আমার বয়স হলো, আমি বুড়ো হলাম, তারপরে আমি মারা গেলাম। তাহলে এই নেচারের একটা যে কোর্স নেচারের চলতে থাকে, যুগ যুগ ধরে চলে আসছে, তাহলে সেই কোর্সের জন্যেও অনেক সময় সেই ফেয়ারটা ডিক্লাইন করতে পারে। তাহলে ফেয়ার কী কী কারণে ডিক্লাইন করতে পারে? দুটো কারণে, বাই চান্স করতে পারে, আবার নেচারের চেঞ্জিং কোর্সের জন্যেও করতে পারে। নেচার্স ইউজুয়াল কোর্সে পড়েও, সাইকেলে পড়েও সেটা ডিজেনারেটেড হতে পারে। এরপরে দেখো, যেটার কথা আমরা বলছিলাম যে ভোল্টা, যেটা সাবজেক্ট ম্যাটারটা যে থার্ড কোয়াড্রেন্ট থেকে চেঞ্জ হচ্ছে, সেটা চলে আসি। এরপরে এই নেচারের কথা ছেড়ে দিয়ে, এতক্ষণ কিন্তু নেচারের কথা হচ্ছিল, এখন হঠাৎ করে কবি বলেন, বাট ডাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড। হঠাৎ করে তিনি তার বিলাভেডকে বা তার লাভড ওয়ানকে বা দ্য পার্সন হি ইজ অ্যাড্রেসিং দিস সনেট টু, তাকে বলে যে তোমার যে ইটার্নাল সামার, তোমার যে ইটার্নাল বিউটি, সেটা কোনোদিনও ফেড করবে না। তোমার বিউটিটা ইটার্নাল, তোমার বিউটিটা টাইমলেস, তোমার বিউটি হলো এভারলাস্টিং। এই সামারটা কোনোদিনও ফেড করবে না, তোমার লাইফে বা তোমার মধ্যে কোনোদিনও উইন্টার আসবে না। তাহলে তোমাদের ন্যাচারালি একটা কোয়েশ্চেন আসবে মনে, যে এত কনফিডেন্টলি কবি কী করে এই কথাগুলো বলতে পারে? nor lose possession of that fair thou wast। বলছে তুমি যে তোমার যে সৌন্দর্যটার কথা আমি এখন বলছি, এখন দেখতে পাচ্ছি, সেই সৌন্দর্যটা কোনোদিনও ডিকেড হবে না, কোনোদিনও ডিক্লাইন করবে না। তাহলে কি বলছে, তুমি এই তোমার সৌন্দর্যটা যে তোমার সম্পত্তি, তোমার পজেশন, সেটার থেকে তুমি কোনোদিনও বঞ্চিত হবে না। অ্যান্ড হাউ ইজ দিস পসিবল? আরও বলছেন, নো শ্যাল ডেথ ব্র্যাগ দ্য ওয়ান্ডারেস্ট ইন হিজ শেড। এমনকি কবি চ্যালেঞ্জ করে এটাও বলছেন যে মৃত্যু কোনোদিনও বলতে পারবে না যে তুমি মৃত্যুর আশেপাশে কোনোদিনও ঘেসছো, মানে মৃত্যুও তোমাকে ছুঁতে পারবে না। ব্র্যাগ করা মানে বোস্ট করা বা গর্ব করা। মৃত্যুও কোনোদিন গর্ব করে বলতে পারবে না যে আমি তোমাকে মেরে ফেলতে পারি। কি করে পারবে না? when in eternal lines to time thou growest। বলছে এই যে আমি তোমার জন্য কবিতা লিখলাম, এই যে লাইনগুলো আমি লিখে গেলাম তোমার জন্য, যে তোমার shall I compare thee to a summer's day, thou art more lovely and more tempered। তুমি একটা সামারের ডের থেকেও বেশি লাভলি, বেশি টেম্পারেট। এই যে আমি লাইনগুলো লিখে গেলাম তোমার জন্য, তোমার হয়ে, এই লাইনগুলো ইটার্নাল লাইনস। এই লাইনগুলো তো কোনোদিনও নষ্ট হবে না, টাইম তো সেই লাইনগুলোকে কোনোদিনও ডিস্ট্রয় করতে পারবে না। তাহলে বলছে when in eternal lines to time thou growest। বলছে যত সময় যাবে এই লাইন্সগুলো তত অমর হয়ে উঠবে, তুমি আর তোমার বিউটি
ততই বাড়তে থাকবে, যুগ যুগ ধরে মানুষ তোমার বিউটির কথা জানতে পারবে। And let us now come to the last two lines, that is the couplet. দেখো এত কনফিডেন্স কবির নিজের উপরে, নিজের লেখার উপরে এত কনফিডেন্স। কি বলছেন? so long as men can breathe or eyes can see, যতদিন মানুষ নিঃশ্বাস নেবে, মানে মানুষ পৃথিবীতে আছেন এবং মানুষের চোখ দেখতে পাবে, so long lives this, আমার এই কবিতা, এই লাইন্স, এই লেখা তোমার জন্য ততদিন বেঁচে থাকবে। and this gives life to thee, তুমি চলে গেলে তুমি ফিজিক্যালি চলে যাবে, কিন্তু তুমি অমর হয়ে থাকবে আমার এই কবিতার মাধ্যমে। তাহলে আমার এই কবিতা এতই পাওয়ারফুল, কবি এত কনফিডেন্ট নিজের উপরে, উনি বলছেন আমার কবিতা এত পাওয়ারফুল যে যুগ যুগ ধরে, ইয়ার আফটার ইয়ার, আমার এই কবিতা মানুষকে আনন্দ দেবে এবং মানুষ জানতে পারবে যে তোমার বিউটিটা কতটা ইটার্নাল, এবং তোমার বিউটি কোনোদিনও ফেড হবে না, তোমার বিউটি কোনোদিনও মরতে পারে না যতদিন আমার এই কবিতার লাইনগুলো বেঁচে আছে। তাহলে দেখো আমরা ভীষণ সুন্দর একটা কবিতা পড়ে নিয়েছি। করি তোমাদের কবিতাটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কোথাও কোনো অসুবিধা থাকে বুঝতে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে যে ম্যাম আমরা এই জায়গাটা বুঝতে পারিনি। আই উইল ট্রাই অ্যান্ড মেক ইউ অ্যান্ড এক্সপ্লেন ইট টু ইউ ওয়ান্স অ্যাগেন। আচ্ছা, এবার দেখো তোমাদের যে ক্লাস 12-এর যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বইটা আছে, সেটার পেজ নাম্বার 105-এ একটা ছোট্ট সামারি লেখা আছে এই কবিতাটার। তো আমি ওই সামারিটা তোমাদেরকে পড়ে একটু বুঝিয়ে দিচ্ছি। Look at the summary. Sonnet number 18 is dedicated to a friend of the poet whom he admires greatly. তাহলে সনেট 18 কবির একজন বন্ধুকে উদ্দেশ্য করে লেখা, যে বন্ধুকে উনি খুব অ্যাডমায়ার করেন বা অ্যাপ্রিসিয়েট করেন। The friend is a young man of great beauty. এই বন্ধু একজন ইয়াং ম্যান, ইনি একজন যুবক যাকে খুব সুন্দর দেখতে। To bring out the exquisite beauty of his friend, the poet goes into several comparisons in the first 8 lines. প্রথম 8টা লাইনে, মানে দুটো কোয়াট্রেনে, উনি ওনার বন্ধুর সাথে নেচারের তুলনা করে উনি নেচারকে কিন্তু ছোট করে দেখিয়েছেন। উনি বলেছেন ওনার বন্ধু কিন্তু সামার ডে থেকে অনেক বেশি লাভলি আর অনেক বেশি টেম্পারেট। The poem says that whereas the beauty of a summer's day is subject to fluctuation, the beauty of his friend is eternal and unchangeable. তাহলে কি বলছে? পোয়েমে বলা হচ্ছে যে যে তার সামার ডের যে বিউটি সেটা কিন্তু ক্ষণস্থায়ী, ইট ইজ সাবজেক্ট টু ফ্লাকচুয়েশন, সেটা চেঞ্জ হতে থাকে, সেটা কখনো খুব সাংঘাতিক সূর্যের রশ্মি দিয়ে আমাদের কষ্ট হতে পারে, কখনো সেটা ডিমড হয়ে যেতে পারে, কিন্তু তার বন্ধুর বিউটি কিন্তু ইটার্নাল, তাতে কোনো ফ্লাকচুয়েশন নেই, সেটা যেমন ছিল এত বছর আগে, এত 100 বছর আগে, এখনও কিন্তু ঠিক সেরকমভাবেই আমরা তার বন্ধুর বিউটিকে অ্যাপ্রিসিয়েট করতে পারছি। তাহলে দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড ইজ ইটার্নাল অ্যান্ড আনচেঞ্জেবল। দ্য পোয়েট অ্যাফার্মস that his friend is more beautiful than the changing beauty of nature. নেচারের যে চেঞ্জিং বিউটি তার থেকেও তার বন্ধু কিন্তু বেশি সুন্দর বলে দাবি করেন কবি। It is beauty of the sort whose fairness cannot be entrapped by age or death. তাহলে বার্ধক্য বা মৃত্যু কোনোটাই কিন্তু তার বন্ধুর সৌন্দর্যকে ছুঁতে পারে না। The poet immortalizes the beauty of his friend in his words. কেন ছুঁতে পারে না? কারণ এই সৌন্দর্যটাকে উনি অমর করে দিয়েছেন ওনার লেখার মাধ্যমে, ওনার কবিতার, ওনার এই সনেট 18-এর মাধ্যমে উনি কিন্তু তার বন্ধুর বিউটিকে অমর করে তুলেছেন। Whenever the poem will be read, the beauty of his friend would be revived. যতবার, যত 100 বার, যত 1000 বার এই কবিতাটা কেউ পড়বে, তত 1000 বার ওনার ফ্রেন্ডের, ওনার বন্ধুর বিউটিটা, সৌন্দর্যটা আবার রিভাইভ হবে, আবার বেঁচে উঠবে। This points to the timeless nature of art. এই যে আর্ট ফর্ম, কবিতা তো একটা আর্ট ফর্ম, তাই তো? এই আর্ট ফর্মটা নেচারের থেকেও বেশি টাইমলেস। বলছে যে নেচার যেটা ডিকেড হয়ে যায়, যেটা নষ্ট হয়ে যায়, যেটা কিছুদিন পর শেষ হয়ে যায়, তার থেকে
অনেক বেশি টাইমলেস হলো আর্ট ফর্ম, যেটা থেকে যায়, যেটা পার্মানেন্ট, which captures beauty and keeps it safe from, কিসের থেকে সেফ রাখে, বিউটিকে ক্যাপচার করে এবং সেফ রাখে। টু পুট অ্যানাদার লাইন ফ্রম শেক্সপিয়ার, দ্য ব্ল্যাঙ্ক হ্যান্ড অফ টাইম। হ্যাঁ, টাইমের যে হাত, টাইম এসে যে থাবা বসায় এই লাইন্সগুলো লেখার ফলে তার বন্ধুর বিউটির ওপরে থাবা বসাতে পারে না সময়, সেই বিউটিটা কিন্তু অমর থেকে যায়। তোমাদের আমি একটা অন্য কবিতার রেফারেন্স দিচ্ছি। কবিতাটার নাম হলো ওড অন আ গ্রিসিয়ান আর্ন বাই জন কিটস। এই কবিতাটা কিন্তু তোমরা অবশ্যই পড়বে এবং দেখবে যে এইখানে দেখো কিটস হচ্ছেন শেক্সপিয়ারের অনেক অনেক পরের কবি, উনি কিন্তু একজন রোম্যান্টিক কবি, কিন্তু এই সেম থিম যে আর্ট, দ্য পার্মানেন্স অফ আর্ট, সেটা কিন্তু খুব সুন্দরভাবে কবি তুলে ধরেছেন এই কবিতাটাতে। তো কবিতাটা অবশ্যই পড়ো, পড়ে আমায় জানিও কেমন লাগলো। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক আর কমেন্ট করতে ভুলবে না। অলরাইট, তাহলে আজকের মতো আসছি, বাই বাই।